জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয়। বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। জুলাই আন্দোলন আমরা দেখেছি মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। গ্যাস সংকট সমাধানের চেষ্টায় সরকার। অক্টোবরের মধ্যে আসবে মালয়েশিয়া থেকে, মিয়ানমার থেকেও আনার চেষ্টা। বিদ্যুৎ সংকটও সমাধানের আশা। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। দেশে ফিরলেই গ্রেফতার। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকার দাবি ভারত সরকারের। ফ্যাসিবাদকে ফেরানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক এনসিপির। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামায়াত। সরকার সঠিক পথে না এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল। হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। 1 বছরে সব বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। এবং গ্যাস সংকটে ধুঁকছে কলকারখানা। উৎপাদন কমে রপ্তানিতে ধস। ধকল পরিবহন খাতেও পাম্পে গাড়ির সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দ্রুত সমাধানের তাগিদ। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রক্তস্নাত জুলাই নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী বলেন, কারখানা ও বাসাবাড়ির গ্যাস সংকট সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস আসবে। আমদানির চেষ্টা চলছে মিয়ানমার থেকেও। গ্যাস পেলে বিদ্যুৎ সংকটও সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিনের রিপোর্ট। সবাইকে যারা সম্মানিত অতিথি। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 17 বছরের লড়াই, রাজপথের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে 24শে জুলাই। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। সেই জুলাই স্মরণে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সরকার প্রধান বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়, এর সাফল্য পুরোটাই জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আগস্টে যে সফলতা এসছে এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার $16 বিলিয়ন লুটপাট করে পাচার করায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে। গ্যাস বিদ্যুৎ নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকার নিরন্তরভাবে কাজ করছে বলেও জানান তিনি। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি বুঝছেন, পোহাচ্ছেন। এগুলা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো।
জনগণকে স্বস্তি দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহ নানা বিষয়ে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই সরকার থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব এখন জনগণের বলেও জানান সরকার প্রধান। জনগণ যায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সহকর্মী আহমেদ সালেহিনের রিপোর্টে যেমনটা দেখছিলাম, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছেন, জনভোগান্তির কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, সমাধানের আশ্বাসও দিয়েছেন। আর কি কি বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, কথা বলেছেন? দেখুন, আগামীকাল তো 5ই আগস্ট, ঠিক এর আগের দিন 5ই আগস্ট নিয়ে অনুষ্ঠানটা মূলত আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন সবার কাছে যে জুলাইয়ের যে ঐক্য সেটি কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না। তিনি খুব স্পেসিফিকলি ধরে ধরে কথা বলেছেন, অর্থাৎ মনে হচ্ছে তার বক্তব্য শুনে মনে হলো যে তিনি হয়তো কোনো বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য দিচ্ছেন। সাধারণত যেটা করেন প্রধানমন্ত্রীরা, তিনি শুরুর দিকে জুলাই আন্দোলনের কথা বলেছেন, তারপর তাদের দলের যে নিজস্ব এজেন্ডা ছিল, সংস্কার ছিল 31 দফা, সেটি নিয়ে কথা বলেছেন। তারপর বিগত সরকার যে 17 বছর টানা ছিল, তারা কিভাবে অর্থ লোপাট করেছে এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কী কী উদ্যোগ তিনি নেবেন সেগুলো বলেছেন। এবং ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা প্রেসিং নিড মানুষের, যে গ্যাস এবং বিদ্যুতের সংকট, সেগুলো নিয়েও তিনি কিন্তু একটা আশার আলোর কথা। আমরা একটু দেখে আসি যে তিনি কিন্তু বলেছেন যে গণ অভ্যুত্থানের কৃতিত্ব একক নয়, দেশবাসীর। ঠিক আগামীকাল যখন এই যে গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে যাচ্ছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভাজন স্পষ্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কার ক্রেডিট কত, কার কৃতিত্ব কত বেশি, এই নিয়ে কিন্তু হামলা মামলাও চলছে, মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। তো ঠিক এই জায়গায় এসে যখন প্রধানমন্ত্রী বলেন যে আসলে এটি কারো ব্যক্তিগত কিংবা দলের আন্দোলন না, এটি দেশবাসীর আন্দোলন, সেটা নিশ্চয়ই আশাবাদের ব্যাপার। এবং এই জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটা গোষ্ঠী, তবে জনভোগান্তি লাঘবে সচেষ্ট সরকার। এই জায়গাটায় এখন তো এই যে গ্যাস সংকটের ব্যাপারটা তো খুব স্পষ্ট, অনেকেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে। এইখানে স্পষ্ট করে বলেছেন যে মালয়েশিয়া থেকে অক্টোবর নাগাদ একটা পরিকল্পনা আছে এইখান থেকে এলএনজি কিনে নিয়ে আসার, এবং পাশাপাশি মিয়ানমার থেকে। তবে প্রক্রিয়াটা যে খুব বেশি সহজ, যত সহজে বলা হয়েছে অতটা সহজ কিন্তু না, নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে কথা বলেছেন। জি শাফি, এছাড়া প্রধানমন্ত্রীর আজকে আর কি কি কর্মসূচি ছিল? খুব সম্ভবত কৃষক কার্ড নিয়েও তিনি কথা বলেছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে এই কৃষক কার্ড চালুর জন্য নির্দেশনা দিয়েছেন, এবং এই জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার তার সব করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি সেটি। নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নানা পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এর আওতায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ শুরু হয় বছরের শুরুর দিকেই। কৃষকের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন সরকার প্রধান তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে জোর দেন তিনি। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকার প্রধান তারেক রহমান। এ সময় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন টি কোহলার। এ সময় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যেসব প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে শুরুর দিকে কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, যেহেতু এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, সেই কারণে তিনি সেই বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং কৃষক কার্ড যাতে স্বচ্ছ তালিকা হয়, কারণ বিভিন্ন সময় এর আগে যতগুলো ফ্যামিলি কার্ড হয়েছে, নানা ধরনের কার্ড হয়েছে, কিংবা গত যে হচ্ছে বন্যার সময়, আগাম বন্যার সময় কিছু কার্ড হয়েছিল হাওড় অঞ্চলে, সেগুলো নিয়েও কিন্তু অস্বচ্ছতার অভিযোগ আছে। সেই কারণেই তিনি এই নির্দেশনাগুলো দিয়েছেন। আমি একটু শেষের দিক থেকে যেতে চাই, যে হচ্ছে আজকের যে আমাদের এই যে প্রধানমন্ত্রী যে সচিবালয় যে প্রোগ্রামটি করেছেন, শেষের দিকে যদি দেখেন যে হচ্ছে বাংলাদেশে মার্কিন নৌ কমান্ডার এসেছেন একজন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের, এবং এইটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। তিনি 22 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি হচ্ছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নৌ কমান্ডার, এবং তিনি যে আলোচনাটি করেছেন সেটি হলো বাংলাদেশের সঙ্গে জিসুমিয়া চুক্তি আসলে হবে কি হবে না সেই চুক্তিটি নিয়ে। জিসুমিয়া চুক্তিটি হচ্ছে যে মিলিটারির যে তথ্য আদান প্রদান সংক্রান্ত একটা জেনারেল সিকিউরিটির একটা চুক্তির ব্যাপার বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এটি চেষ্টা করছে। এবং গত কয়েক বছর আগে যে হচ্ছে মার্কিন একজন সহকারী প্রতিরক্ষামন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে সামনের দিনের সম্পর্ক আসলে কেমন হবে তা নির্ভর করছে জিসুমিয়া এবং আকচা চুক্তি হবে কি হবে না তার উপর। ঠিক এরই ধারাবাহিকতায় যখন কয়েকদিন আগে সার্জিও গোর আসলেন এবং এই এলাকার আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিলেন, তখনই কিন্তু এই মার্কিন নৌ কমান্ডার কিন্তু বাংলাদেশে আসলেন, এবং সেইখানে তিনি মূলত যে বিষয়টি আলোচনা হয়েছে এবং সেখান থেকে ব্রিফ করা হয়েছে, প্রথমে বলেছে জিসুমিয়া সংক্রান্ত ব্যাপারেই তারা আলোচনা করতেছে, এবং জিসুমিয়া যদি হয় তাহলে বাংলাদেশের সঙ্গে তারা যেই সুবিধাগুলো পাবে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের বাংলাদেশের নৌবন্দর, বাংলাদেশের বিমানবন্দর, এই সমস্ত ব্যবহারের সুযোগ সুবিধা পাবে, জ্বালানি তেলের সুবিধা পাবে, কিন্তু এখানে স্থায়ী কোনো ঘাঁটি কিন্তু তারা গাড়তে পারবে না। এই বিষয়গুলো কিন্তু এসেছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে মার্কিন যে হচ্ছে এই কিছুদিন পরপর যে প্রতিনিধি দলগুলো আসছে, নিশ্চয়ই তারা বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং তাদের দুই দেশের মধ্যে যে একটা বাণিজ্য গ্যাপ আছে, সেই গ্যাপগুলো পূরণের কথাও কিন্তু বারবার বলা হচ্ছে। এর বাইরে যদি দেখেন যে হচ্ছে যে উপরের দিকে যে কৃষক কার্ডের ব্যাপারে বলা হচ্ছে, কারণ সরকারের একটা এই বছরের বাজেটেই কিন্তু সরকার প্রায় 1200 কোটি টাকার মতো একটা বাজেট দিয়েছে এই কৃষকদেরকে দেওয়ার জন্য। তো নিঃসন্দেহে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আছে এখন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য এবং তাদের ভোট ব্যাংকের তো একটা ব্যাপার থাকে, সেই বিষয়গুলো নিয়ে তাদের সেই আশ্বাসের কথাই আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলাম। শাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসেও তৈরি হয় উত্তেজনা। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। ফেরদাউস শেখ যে জুলাই বিপ্লবে এখানে গুলিবিদ্ধ হয়েছিল, তার গুলির জায়গায় এমন গুরুতর আঘাত করে সে অজ্ঞান হয়ে যায়। পরে এই ঘটনার প্রতিবাদে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমাদের ছাত্রদলের ভাইদের উপরে কোনো উস্কানিমূলক কথাবার্তা ছাড়াই তারা আক্রমণ করেছে। শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস না চলে, শিক্ষাঙ্গনে কোনো পশ্চিম শক্তির প্রয়োগ না ঘটে, সেটার বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অনুষ্ঠিত হলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। বিএনপি সরকার পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে কথা বলেন কমিটি প্রধান। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানান তিনি। বিশেষ কমিটিতে এখনও বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আইনমন্ত্রী।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধন না সংস্কার এই বিতর্কের মধ্যেই 13 জুলাই সংসদে পাশ হয় 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যার প্রধান করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অন্যদের রাখা হয় কমিটিতে। তবে সংশোধনে আপত্তি জানায় বিরোধী দল। সংস্কারের দাবিতে সেদিন ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রথম দিনের মতো বসে বিশেষ কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশ নেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর সহ অন্য সদস্যরা। সকলের সাথে আমরা আলোচনা করব। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। এত বড় একটা ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের সঙ্গে বিশেষ কমিটি বৈঠক করবে বলেও জানান কমিটি প্রধান। পরে আইনমন্ত্রী জানান, সংস্কার প্রস্তাবগুলোকে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধন করা হবে। সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব, সেটা আমরা করব না। সংবিধান সংশোধনে জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়সমূহ ছাড়াও নির্বাচনী ইশতেহারের অন্যান্য বিষয়েও বাস্তবায়ন করা হবে বলে জানান কমিটির সদস্যরা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেফতার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক মাধ্যমে লিখতে সমস্যা নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে তিনি বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় গ্যাস সংকট ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানিয়ে যদি সমাধান না হয় তবে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। অভিযোগে উল্লেখিত তারিখে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहाँ पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, न और साथ ही साथ हमारा उससे कोई रिश्ता नहीं है। फॉर्मल इन्विटेशन टू बांग्लादेश प्राइम मिनिस्टर
to visit India was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session of the 18th BRICS summit, which will be held in New Delhi. জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেউ যদি পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। আয়নাঘরে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা। তবে এটি আসল বন্দিশালা নয়, প্রতীকী। মঙ্গলবার জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানেই তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন নিপীড়নের স্মৃতি আর অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। অনুষ্ঠানে অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো সঠিক পথে আসে। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতে ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে করবে। এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ তার। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি আপনি বলেন, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম যথার্থ, কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যত ষড়যন্ত্রই হোক, দেশের রাজনীতিতে আর ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্র শক্তির আলোচনা সভায় কথা বলেন তিনি। বিএনপি কোনো বড় আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিতে পারেনি, সে কারণে তারা দলীয়ভাবে জুলাই উদযাপন করার অধিকারও রাখে না। সামনের দিনে আমাদের আসবে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে এবং এই ক্ষেত্রে দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিবে। তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে এই মাৎসান্বয়ে ব্যস্ত থাকি, তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। তারা ক্ষমতায় আর আসতে পারবে না, এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব না, কিন্তু তারা এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে দেশকে অস্থিতিশীল করার। তবে দুঃখজনক যেটা হচ্ছে, এই সরকার যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা কোনো না কোনোভাবে এই বয়ানগুলোকে স্পেস দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয়ে ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ তথ্য জানান। জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা আর শিশুদের 25 টাকা। শেখ হাসিনার প্রায় 1.5 দশকের আবাসস্থল ছিল গণভবন। 24-এর 5 আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে 5 আগস্টই উদ্বোধন হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন 5 আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি, এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে, সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতিমন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে, তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কাল সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। মঞ্চ ও আলোকসজ্জা সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই আন্দোলন ও সংগ্রামকে অনুপ্রেরণা দেয়া গান পরিবেশন করা হবে কনসার্টে, যা সবার জন্য থাকবে উন্মুক্ত। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এতে পারফর্ম করবে দেশ সেরা 7টি ব্যান্ড। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। মঙ্গলবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাম্বার সভাপতি হামিন আহমেদ, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু সহ সংশ্লিষ্টরা। সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। যে গানগুলো জুলাই আন্দোলনে মানুষকে জাগিয়েছিল কনসার্টে সেগুলো পরিবেশন করা হবে বলে জানান বাম্বা সভাপতি হামিন আহমেদ। স্বতঃস্ফূর্তভাবে এসে সবাইকে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু। জুলাইতে যে গানগুলো ধারণ করা হয়েছিল সেগুলো করবে। তো ওভারঅল আমরা চাই যে দর্শক শ্রোতারা সবাই আমাদের সাথে এসে এক হয়ে আমরা ইভেন্টটাকে যেন একটা সুন্দর সাকসেসফুল ইভেন্ট করতে পারি। আগামীকাল যে কনসার্টটা হতে যাচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি পারেন অবশ্যই আসবেন, একটা সুন্দর কনসার্ট হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে সবাইকে উজ্জীবিত করতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু। সেই স্মৃতি উদযাপনেই এ আয়োজন বলেও জানান তিনি। আমি মনে করি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল কিন্তু বাংলাদেশের সঙ্গীত, এবং প্রতিটি সঙ্গীত, সেটা ব্যান্ড সঙ্গীত বলেন, নজরুলগীতি, তারপরে আদার্স অন্যান্য আমাদের এমন ফোক। তো সুতরাং সেই ক্ষেত্রে এই যে গণতন্ত্র এবং সঙ্গীত এবং সাম্য সংস্কৃতি, এই সবগুলো কিন্তু এক। মানুষের যে আকাঙ্ক্ষা 5ই আগস্ট সেটাকে ধারণ করে আগামীকালকের এই অনুষ্ঠান হবে। আমি সবাইকে এই অনুষ্ঠানে আসার আহ্বান জানাচ্ছি। বুধবার বিকেল 3টায় শুরু হবে কনসার্টটি। সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী। সুবিধাজনক সময়ে রিয়াদ সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগ, বিনিয়োগ ও শ্রম বাজার সম্প্রসারণে ইতিবাচক সৌদি সরকার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোট গড়ছে সৌদি আরব। এই উদ্যোগে নীতিগতভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। জোট গঠন প্রক্রিয়ার মধ্যেই ঢাকায় 2 দিনের সফরে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইজি মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং উচ্চ পর্যায়ের নিবিড় যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আল খুরাইজি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি, নতুন খাতে বাংলাদেশি জনশক্তির সুযোগ এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আইটি,
এআই, রোবোটিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সমস্ত ক্ষেত্রে অনেক লোক প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা বাংলাদেশকে সুযোগ দিতে চায়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে সৌদি সফরে যাবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি ক্রাউন প্রিন্সকেও। আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। শামা ওবায়দ বলেন, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। সৌদিতে থাকা প্রায় 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিষ্পত্তির পথে রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। এদিকে পূর্বশত্রুতার জেরে বগুড়ায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিজ বসতঘর থেকে উদ্ধার হলো মা, ছেলে ও নানির অর্ধগলিত মরদেহ। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। মঙ্গলবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম চান্দেরখোলা গ্রামে আবদার হাওলাদারের বাড়িতে যান এক প্রতিবেশী নারী। এ সময় দুর্গন্ধ টের পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় আহাত হাওলাদার, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া 3 জনের গলায় রশি ও গামছা বেচানো অবস্থায় ছিল। কুপানো কোনো দাগ নেই, দেখছি গলায় ফার্স্ট ডে মোটা সুতো দড়ি, এরকম গলায় এখনো ফুপুর আছে। আমি জানি না, মনে হলো যে আরো 2 দিন আগে মারা গেছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে, সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। সকল বিষয়গুলো সম্পর্কে তদন্ত হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো। দীর্ঘদিন ধরে বগুড়ার সারিয়াকান্দির পাকুড়িয়া গ্রামে জমি বিক্রি নিয়ে নান্টু সরকারের সঙ্গে সাবেক সেনা সদস্য মুসলিম উদ্দিনের বিরোধ চলছিল। এটি জেরে সোমবার রাতে বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টুর নেতৃত্বে কয়েকজন মুসলিমের উপর হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মুসলিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 15 দিন আগে কিশোরগঞ্জের ভৈরবে সাজ্জাদের বড় মামার 5 লাখ টাকা মূল্যের একটি স্টিলের নৌকা চুরি হয়। এ ঘটনায় একই এলাকার কুখ্যাত ডাকাত আনার মিয়া ওরফে কালা ডাকাতকে সন্দেহ করেন তারা। এক পর্যায়ে এলাকার লোকজন আনার মিয়াকে জিজ্ঞেস করলে সে নৌকা চুরি করেনি, তবে সে নৌকাটি উদ্ধার করে দেবে বলে জানায়। সোমবার রাত 9:30টার দিকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় এলাকার কাঠবাগান এলাকায় আনার মিয়ার সঙ্গে দেখা হয় সাজ্জাদের। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আনার মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার বিকেলে নওগাঁর মান্দার বনকুড়া গ্রামের বাড়ি থেকে বের হয় আতিকুর। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন আত্রাই নদীর ঘুলঘাড়া খেয়াঘাটে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। লাশ উদ্ধার করে পুলিশ। হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা, ধারণা তাদের। গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলা 11টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের চর ভাদ্রাসন উপজেলার চর আমরাপুর গ্রামে নির্যাতনের পর এক কৃষককে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নওগাঁর বদলগাছিতে 12 বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও জামায়াত নেতার বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সোমবার সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এই সুযোগে 5ম শ্রেণীর ওই ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক শফিউল হাসান যৌন হয়রানির চেষ্টা করেন। মেয়েটি সেখান থেকে পালিয়ে পরিবারকে বিষয়টি জানায়। বুধবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরে বিক্ষুব্ধ জনতা ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডার গার্ডেনে ভাঙচুর চালায় ও এক পর্যায়ে আগুন দেয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এ সময় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দেন।
অভিযুক্ত শিক্ষক শফিউল হাসান দীপু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা, অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ, এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের, বাধাগ্রস্ত হচ্ছে রফতানি কার্যক্রম। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না, এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, মানে কোনোভাবে উৎপাদন হচ্ছে। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে, সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না, এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গ্যাস সংকটের ভোগান্তি কাটছেই না, দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী সিএনজি। এতে বিপাকে যানবাহনের চালকেরা। গ্রাহকদের দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখে পাম্পগুলো। সংকট নিরসনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প মালিকেরা। রাজধানীর মধুবাগের বাসিন্দা ইদ্রিস আলীর সংসার চলে সিএনজি অটোরিকশা চালিয়ে। তবে সাম্প্রতিক গ্যাস সংকট শুরু হওয়ার পর থেকেই ভাটা পড়েছে তার আয় রোজগারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে গ্যারেজ ভাড়াই মেটাতে পারছেন না তিনি। বর্তমান দুপুরবেলা ভাত খাওয়ার কয়েকদিন ধরে নাই, কি কমু আর যদি গ্যাস নিয়ে সিরিয়ালে দাঁড়াই তাহলে আর ভাত খাওয়া জোটে না, তো বোঝেন কত সুখে আছি। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখনো রোদ কখনো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। লাইনে গ্যাসের চাপ না পাওয়ায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। ঠিকমতো গ্যাস পাই না, মানে খুব যন্ত্রণা আছে। দিনের বেলা ডিউটি করা লাগে, আবার রাত্রে সন্ধ্যাবেলা সিরিয়াল দিলে ফজরে আজান দেয় গ্যাস পাইতে পাইতে। 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে অলরেডি। গাড়িতে যা গ্যাস আছে তাও শেষ হয়ে যেতেছে। আবার যাই দেখবো যে প্রেশার নাই, গ্যাসের প্রেশার আগের চাইতে কম। আগে একদিন গ্যাস নিলে 2 দিন চলছে, এখন প্রত্যেক দিনই সিরিয়াল দেওয়া লাগে। এদিকে গ্যাস সংকট নিরসনের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প সংশ্লিষ্টরা। তাদের লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। 130 নেমে গেছে, ইলেকট্রিসিটি বিল ঠিকই আসবে, এই মাসের সেল যেটা আসবে ওটাতে তো আমরা ইলেকট্রিসিটি বিলও উঠবে না। এই এমপ্লয়ির বেতন টেতন সেটা তো প্রশ্নই ওঠে না দেওয়া। সংকট নিরসনে সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের আশা গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিকেলে নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিচয় সব দল ও মতের ঊর্ধ্বে। নাগরিকের সেবা নিশ্চিতে আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অপতথ্য বা মিথ্যা তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত না হয় সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল। এবং রাষ্ট্রকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। বাংলাদেশের কাছে ওগুলো একটু নিয়ে না। সামনের দিনের আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হবে সততা। আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব।
আমরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি। এসব ভুল সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে ইতিহাসের সঠিক তথ্য উপস্থাপনের জন্য বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নেয়। এজন্য গত মার্চে বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে। এর মধ্যে ভাষাগত দুর্বলতা, বানান এবং ছবির ভুল রয়েছে। সেই সঙ্গে ইতিহাসের তথ্যগত উপস্থাপনেও রয়েছে বিভ্রাট। এই ভুলগুলো তো আসলে বিষয়ভিত্তিক এবং প্রত্যেকটা জায়গায় এই ভুলগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেটা 3 ভলিউম আকারে এনসিটিবির কাছে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে লাল কালি দিয়ে সুন্দর করে বইগুলো কারেকশন করে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনে মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যা ভূমিকা সেটি গুরুত্বের সঙ্গে থাকছে। সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থান সহ দেশের গুরুত্বপূর্ণ গণতন্ত্রকামী আন্দোলনও থাকছে পাঠ্য বইয়ে। এনসিটিবি বলছে ভুল সংশোধন করে পাণ্ডুলিপি চূড়ান্ত করার কাজ চলছে। ভুল বা মান উন্নয়নের যে সাজেশনগুলো এসছে সেগুলোকে আমরা এখানে এনে কম্পিউটার ইনসার্ট করি। প্রুফ দেখে ভাষাগত, তথ্যগত উপযোগিতা, যৌক্তিকতা এবং নির্ভুল করার স্বার্থে আমরা যতখানি সম্ভব আমাদের চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন বাংলা ও ইংরেজি সংস্করণের অনেক বিষয়ের বইয়ে তথ্যগত মিল থাকে না, এগুলো নিয়েও কাজ করতে হবে। এনসিটিবির অনুমোদিত বইগুলো তারা সৃজনশীল পদ্ধতিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই পড়তে হয়। সেক্ষেত্রে ভুল সংশোধন এবং সর্বশেষ তথ্যটা আমি মনে করি বইতে আসা উচিত। প্রাথমিক পর্যায়ের 36টি এবং মাধ্যমিক পর্যায়ের 97টি বই পরিমার্জনে কাজ করেছেন 320 জন বিশেষজ্ঞ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নির্ভুল পাঠ্য বই তৈরি করতে হবে। আর এজন্য পরিমার্জনের সঙ্গে গবেষকদের পাশাপাশি শিক্ষকদেরও সম্পৃক্ত করার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবন্ধে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করায় মোজতবা খামেনি প্রশাসনকে প্রতারকের দল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তেহরানি বৈঠকের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিজেদের দাবিতে অটল রয়েছে। অদূর ভবিষ্যতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ডারউইনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 21 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অজিদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। এই সিরিজ দিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে 7,000 রানের মাইলফলক স্পর্শ করতে চান মিস্টার ডিপেন্ডেবল। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা গোলা ছুটছেন। অবিশ্বাস্য সুইং আর ডেডলি বাউন্সারে ব্যাটারদের কাঁপিয়ে দিচ্ছেন। অস্ট্রেলিয়ান কন্ডিশনে এই পেস থ্রোয়ের চেয়ে ভয়ঙ্কর আর কি আছে? 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সামনে তাই অগ্নি পরীক্ষা। নাহিদ রানার গতিতে স্টার্ক, কামিন্স, হ্যাজলউডকে জবাব দেওয়ার স্বপ্ন ছিল টাইগারদের, কিন্তু 150 কিলোমিটার ম্যানের ইনজুরিতে সে আশা ভেস্তে গেছে। ইনজুরিতে আছেন শরীফুল ইসলামও। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।